বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে মাফ চাইলেন নেতারা। কারাবন্দিত্বের ৩ বছরে রাজধানীতে সমাবেশ। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে। সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা, দুর্নীতিবাজদের নেতৃত্ব প্রত্যাখ্যান করেছে জনগণ। এই সমস্ত বুজরুগি করে লাভ নাই, আন্দোলন করতে চায়নি বলে করতে পারে নাই। জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসবে? দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের ৩,৫০০ বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। তুষারঝড়ে কাবু ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এ নিয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাবো আমি সোহেব কবির। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে দীর্ঘদিনেও কারাবন্দিত্ব থেকে মুক্ত করতে না পারায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দলের শীর্ষ নেতারা। মাফ চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও। আন্দোলন গড়ে তুলতে না পারার আক্ষেপ থেকে নিজেদের হতভাগা বলে হাপিত্যেশ করেন তারা। দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করে দলটি। আন্দোলনের মাঠে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়ে থাকা বিএনপি মাসখানেক ধরেই জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক মানববন্ধন ও সভা সমাবেশের কর্মসূচি দিয়ে নিজেদের ঘুম ভাঙানোর আভাস দিয়ে আসছিল। অধিকাংশ কর্মসূচিতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতাকেই ঘুরে ফিরে দেখা যায়। বেগম জিয়ার কারাবন্দিত্বের ৩ বছর পূর্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। দেশে না থাকায় সমাবেশে দেখা যায়নি মির্জা ফখরুলকে। তবে দলের স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিনের সভা সমাবেশ বিমুখ মির্জা আব্বাস যোগ দেন এই কর্মসূচিতে। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শুরুতেই কিছুটা আবেগী হয়ে পড়েন আব্বাস। কারাবন্দিত্বের ৩ বছরেও বেগম জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা স্বীকার করে প্রকাশ্য সমাবেশে ক্ষমা চান তিনি। আমরা তাদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি না। দলকে সুন্দরভাবে সুগঠিত করে ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, দেশকে মুক্ত করবো। এই অবস্থায় সরকারকে চাপে ফেলতেই দেশের রাস্তাঘাট দখলে নেওয়ার ডাক দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এই দুর্নীতিগ্রস্ত দেশকে যদি বাঁচাতে চান আর যদি গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে চান, তাহলে আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে এবং জামানদার সকল পথঘাট আজকে জনগণের দখলে নিতে হবে। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে বলেই দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি বলে মনে করছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। তবে এর জন্য রাজপথে আন্দোলনের মতো কঠিন সংগ্রামে না যাওয়া দলটির সাংগঠনিক অদক্ষতাকেই দায়ী করেছেন জাতীয়তাবাদী ঘরোয়া বুদ্ধিজীবীরা। রিপোর্ট ফেরদৌস লিপির। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার প্রথম বছর দলের পক্ষ থেকে 2019 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। তার পরের বছর 2020 সালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং 2021 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটি। এমন সাদামাটা কর্মসূচির মধ্যেই বিগত 3 বছর সীমাবদ্ধ ছিল দলীয় প্রধানের মুক্তির আন্দোলন। ছিল না কোনো কঠোর কর্মসূচি। এমনকি দুর্নীতির মামলায় 25 মাস জেল হাজতে থাকার পর নির্বাহী আদেশে গত মার্চ মাসে খালেদা জিয়ার কারাবাসের সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার।
এরপর ২৭ আগস্ট এই মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ায় সরকার। এক্ষেত্রে ছিল না আন্দোলন কিংবা বিএনপির কোনো চাপ, বরং মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় নিয়ে সরকার তাকে মুক্তি দেয়। এই ক্ষেত্রে দুর্নীতিবাজ নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থার কথা বললেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। জনগণ তাতে সাড়া দেয়, কারণ জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসবে? জনগণ বিশ্বাস করে না তাদেরকে, যে এরা যখন কিছু বলছে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই। কেন বিএনপির রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়ল, কি ফ্যাক্টর তার জন্য দায়ী, সেটা মনে হয় বিএনপি নেতৃবৃন্দের ঠান্ডা মাথায় অ্যাসেসমেন্ট করা দরকার। বিরোধী দল হিসাবে সাংগঠনিক অদক্ষতার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন বিএনপি মতবাদের ধারকরা। আন্দোলন করতে চায়নি বলে করতে পারে নাই, বুজরুগি করে লাভ নাই। তাদেরকে বলা হচ্ছিল আজকে থেকে আমরা রাস্তায় থাকলাম। জনগণের সম্পৃক্ততা ছাড়া, অর্থাৎ কঠোর আন্দোলন ছাড়া আমাদের দেশের রাজনৈতিক কালচারে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তবে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া রাজপথের কোনো আন্দোলনই গড়ে তোলা সম্ভব নয় বলে অভিমত তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে যাবেন তাদেরকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেয়ার বয়সসীমাও ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হয়েছে। টিকা নিলেও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে সেটা না, সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার জন্য আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি, যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে। ভ্যাকসিন মেয়াদ উত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেহেতু তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ভ্যাকসিন নেয়ার বয়সসীমা 40 বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাবেন। কেউ যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান, ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন। এই ব্যবস্থা করতে পিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এছাড়া দিবা যত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে 10 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবা যত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহি স্বাক্ষর আইন 2021-এর খসড়ায় সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণটিকা শুরুর দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে আগ্রহী সাধারণ মানুষের সংখ্যা। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। দ্বিতীয় দিনে টিকা নিয়েছেন 46,500 জন। গণহারে টিকা দেওয়ার দ্বিতীয় দিনের শুরু থেকে চোখে পড়ে মানুষের আগ্রহ। নানা পেশার মানুষেরা ভিড় করতে থাকেন কেন্দ্রে। সোমবার সকাল থেকেই তাই প্রস্তুতি সেরে নেয় রাজধানীর বিভিন্ন হাসপাতাল। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে টিকাদান কর্মীদের দেওয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। সকাল 9:30টার পর প্রথমে রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধনের পর একে একে শুরু হয় টিকাদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো আমি মনে করি যে এই জন্য মানে যেভাবে সিরিয়াল পাইছে ওইভাবে হয়েছে। টিকা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি আমি টিকা পাবো। টিকা দেওয়ার শেষে সবার জন্য 30 মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানলে শতভাগ সুফল পাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভয় লাগার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বহুল প্রতীক্ষিত একটি জিনিস এবং খুবই পরীক্ষিত একটি জিনিস।
সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন সামনের দিনগুলোতে টিকার সুফল পাওয়া যাবে বিভিন্ন কাজে। আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আমরা যেমন এখন শনাক্তকরণ ছাড়া কোথাও চলাফেরা করতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না, তো তেমনইভাবে এই ভ্যাকসিন সংগ্রহ যদি আমরা না নেই তাহলে আমরা এই সকল জায়গায় আমাদের সীমাবদ্ধতা তৈরি হবে। বিশ্ব দুর্যোগে শিক্ষকের ভূমিকা পালন করছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। টিকা নিয়ে স্বস্তির কথা জানালেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও। 18 মার্চ 2020 আমি বাড়িতে প্রবেশের পরে আর বের হইনি, তবে আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। সরকারি অ্যাপ চালু না হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে আলাদাভাবে একদিন আগে নাম নিবন্ধন করা যাচ্ছে। বছরব্যাপী চলমান এই কার্যক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩,৫০০ বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নে 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সকল সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে রিপোর্ট মাহমুদ রাকিবের। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় ৬,৫০০ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি 3টি ইউনিয়নে প্রায় ৩,৫০০ পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক, একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি যেখানে যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে। এই ঘরের আশায় আমরা রয়েছি, এখন এই ঘর পাইলেই আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। পোশাক রপ্তানির আড়ালে প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগ আল মুসলিম গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দুদক তার অনুসন্ধান শুরুর প্রতিবেদন প্রকাশ করায় সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমকে হুমকি দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হলেও প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে ভুল নথি। দুদক আইনজীবী বলছেন, নথিতে ভুল উপস্থাপন ও ব্যাখ্যা ফৌজদারি অপরাধ। গত 31 জানুয়ারি সময় সংবাদে আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, পোশাক রপ্তানির 175 কোটি টাকাই দেশে আসেনি শীর্ষক প্রতিবেদন প্রচার ও প্রকাশ করা হয়, যেখানে দুদক কমিশনার অনুসন্ধান ও তদন্ত শুরুর কারণ উল্লেখ করে উদ্বেগ ও ব্যবস্থা নেওয়ার কথা জানান। দুদকের এই অনুসন্ধান ও তদন্ত শুরুর তথ্য মিথ্যা উল্লেখ করে বিবৃতি দেয় মুসলিম গ্রুপ। প্রতিবাদ লিপিতে সময় সংবাদের মূল হেডলাইন পরিবর্তন করে ভুল হেডলাইনে উদ্ধৃতি দেওয়া হয়। একইভাবে বিভিন্ন গণমাধ্যমেও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠায় গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান AKM নিটওয়্যার। তবে সংযুক্তিতে তারা দুদকের অভিযোগ নিষ্পত্তির যে কাগজটি দেন তা খতিয়ে দেখা যায় স্মারক নম্বরের পার্থক্য।
স্মারক খুঁজে জানা যায় যেটিকে গ্রুপের অর্থ পাচারের অভিযোগ নিষ্পত্তি বলছেন সেটি মূলত মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর নামে শত শত কোটি টাকার ব্যাংক অর্থ আত্মসাতের অভিযোগ নিষ্পত্তিপত্র। বরং চলতি বছরের 10 জানুয়ারি এই গ্রুপের ও তাদের 6 সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তারই অংশ হিসেবে 19 জানুয়ারি এনবিআর ও বিভিন্ন ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের চিঠিতে একেএম নিটওয়্যারের 2015-16 অর্থ বছরের নিরীক্ষা, এনবিআর এর 29টি ঝুঁকিপূর্ণ বন্ডেড প্রতিষ্ঠানের মূল্যায়ন কপি, কাস্টমস বন্ড কমিশনারের অডিট, 63টি পোশাক শিল্পের রাজস্ব ফাঁকির তথ্য ও রপ্তানির দলিলপত্র চাওয়া হয়। সরকারি ডকুমেন্ট যেমন দুদকের একটা ডকুমেন্ট, ইটস এ পাবলিক ডকুমেন্ট, এটাকে যদি ভুলভাবিত উপস্থাপিত করে যে করবে বা যারা করবে, এটা একটা ফৌজদারি অপরাধ। কাজে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এক নথি আরেক অভিযোগের নিষ্পত্তিপত্র হিসেবে উপস্থাপনের কারণ জানতে চাইলে মুসলিম গ্রুপের কাউকেই পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের অন্যান্য দেশের মতো লন্ডন সহ ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি শহরে ব্যাপক তুষারপাত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব কবির, চলে আসছে তার কাছে। তামিম, মূলত যে পুরো ব্রিটেন জুড়ে যে তুষারপাত এখন শুরু হয়েছে, সেই তুষারপাত ইউক্রেন এবং ব্ল্যাক সি থেকে যে তুষার প্রবাহ শুরু হয় এবং এটি ব্রিটেনের পূর্ববর্তী যে এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলোতে তুষার ঝড়ের কবলে পড়ে বেশ কাবু হয়ে পড়েছে। ইতিমধ্যে ব্রিটেনের বেশ কয়েকটি শহরে কিন্তু 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাত জমেছে এবং 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 যেসব এলাকাতে অবস্থা খুবই খারাপ সেসব এলাকাগুলোতে ধারণা করা হচ্ছে 1 থেকে 1 ফুট পর্যন্ত হয়তো বা এই যে তুষারপাতের যে স্তর সেটি হয়তো হতে পারে। শুধুমাত্র যে তুষারপাত হচ্ছে তাই নয়, এখানে যে প্রবল যে ঝড়ো হাওয়া সেটি কিন্তু বয়ে যাচ্ছে প্রতি ঘন্টায়। এখানে প্রায় 52 থেকে 55 মাইল বেগে কিন্তু ঝড়ো হাওয়া আপনার বয়ে যাচ্ছে। শুধুমাত্র এই তুষার ঝড়ের কবলে পরে কিন্তু ব্রিটেনের যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিল সেটি কিন্তু ব্যাহত হওয়ার পথে। বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই ব্রিটেনের প্রায় বেশ কয়েকটি শহর, ক্যান্ট, এসেক্স, নর্থফোক এবং সাফক মেডিও সহ বেশ কয়েকটি শহরে কিন্তু যে তুষারপাতের কবলে পরে হলুদ সতর্কতা সংকেত তা জারি করেছে। এর ফলে কিন্তু যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু বিঘ্ন করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রেল লাইন কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবে সবচেয়ে ভাবিয়ে তোলা যে বিষয় রয়েছে, আবহাওয়া অফিস বলছে যে আজ থেকে হয়তো এই যে তুষারপাতের হয়তো থেমে গেলেও হয়তো বা যে ঠান্ডা কিন্তু এখন কিন্তু -ডিগ্রি নিচে, খুব কনকনে শীতের কবলে কিন্তু ব্রিটেনবাসী, এই ঠান্ডা কিন্তু আরও বাড়তে পারে এবং এই ঠান্ডা হয়তো আরও 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে এবং যদি এটি যদি হয়ে থাকে সেটিও কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু অন্যতম একটি সংশয় এবং শঙ্কা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে হচ্ছি ব্রিটেনের বাংলাদেশি এলাকা। এই এলাকাটাই যেখানে দিনের বেলায় খুব জমজমাট থাকতো, এখন তো করোনার কারণে পাশাপাশি এই তুষারপাতের কারণে কিন্তু পুরো এলাকা থমকে রয়েছে। এ ছিল তুষারপাত নিয়ে সবশেষ। ব্রিটেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। ইনজুরির কারণে আবারও দল থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে থাকছেন না ঢাকা টেস্টে। এমনকি অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে না যেতে বিসিবিকে চিঠিও দিয়েছেন সাকিব। নিষিদ্ধ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। হয়তোবা 2 সপ্তাহকে রেস্ট লাগবে। কনফার্ম হি ইজ নট প্লেইং নেক্সট ম্যাচ বিকজ অফ হিজ ইনজুরি। ক্যাপ্টেনের সাথে সিলেক্টররা, কোচরা কথা বলে টলে আমরা একটা রিপ্লেসমেন্ট যদি লাগে নিব, যেহেতু আমরা এমনি তো সংখ্যাটা বেশি আছে। সে একটা মেল পাঠিয়েছে এবং সে মানে যেহেতু ফ্যামিলিকেও সময় দিতে হবে, 3rd বাচ্চা হচ্ছে, আল্লাহর রহমতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে তখন মানে ওর ফ্যামিলির সাথে থাকতে চাচ্ছে। আমাকে একটা চিঠি দিয়েছে, তো এটারও একটা ডিসকাস আছে আমাদের মধ্যে। তো আমরা বোর্ডের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ওর এটা রিপ্লাইটা দিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। কারাবন্দিত্বের 3 বছরের রাজধানীতে সমাবেশ, সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্র গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত।
এবং পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের ৩,৫০০ বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সকল সুবিধা শিগগিরই উদ্বোধন। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।